ওই ব্যারিস্টার সুমন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো না হও না, আমার সাথে আরো 11 জন আছে, বাড়াবাড়ি করলে বুঝছো সাটিং করে দিব মিয়া। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদের তথ্য বের হয়ে আসার পরেই নড়েচড়ে বসে সরকার। দায়িত্বশীল পদে থাকা পুলিশের সাবেক ও বর্তমান দেখুন, আমার যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, এখন দেখাবো আপনাদেরকে বিস্তারিত। প্রিয় দর্শক, ফুল ভিডিও দেখাবো এবং আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, শুরু থেকে আপনারা ভিডিও স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাইকে একটা ছেলে বলতেছে, এই সুমন ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, আর যদি ভালো না হয় তাহলে সাটিং করে দেব। আসলে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে বর্তমান যে অবস্থায় আছে ওনাকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে, ওনাকে কিন্তু জীবনের থেকে একদম মেরে ফেলানোর জন্য যে হুমকি দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু সোনারঘাট মাধবপুরের থানার ওসির সাথে SMS করা হয়েছে। আসলে আমরা কি ভাবতে পারি যে এই ধরনের কথা আমাদের দেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে, যে নাকি দেশের জন্য এত কাজ করতেছে, দেশের উন্নয়নের জন্য, দেশের সাধারণ জনগণের জন্য এই ধরনের কাজ করতেছে, দুর্নীতিবাজদেরকে খুঁজে আইনের আওতায় আনতেছে। তো এই মুহূর্তেই ব্যারিস্টার সুমন ভাইকে এরকমের হামলা এবং তা মেরে ফেলানোর হত্যাকাণ্ডর চলতেছে। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব আগে সেই ভিডিওটি দেখার পরে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি। একজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার পরও তা খতিয়ে না দেখে জিডির অপেক্ষায় থাকায় পুলিশের সমালোচনা করেছেন এমপি সৈয়দ সায়েদুল হক সুমন। সকালে হাইকোর্টে ব্রিফিংয়ে নিজের হত্যার হুমকি প্রসঙ্গে এই সমালোচনা করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, চুনারুঘাট থানার ওসি যখনই জেনেছেন তার এলাকার এমপির জীবন হুমকিতে, তখনই এসপি বা ডিআইজির সাথে আলোচনা করার কথা। হুমকি সত্যি নাকি ভুয়া তাও তাদের তদন্ত করার কথা, কিন্তু এজন্য এমপিকে কেন জিডি করতে হলো সেই প্রশ্ন তোলেন সুমন। বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। এর আগে শনিবার অজ্ঞাত ব্যক্তিদের থেকে হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আচ্ছা একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন, আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। সংসদ সদস্যরা নিজেদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকেন, তাহলে সরকারি কর্মকর্তারা কেন নয়? তাই আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের ঘোষণা সহ হিসাব দাখিল মানতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। গেল কয়েক মাস ধরে একের পর এক সরকারি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ সম্পদ বিব্রত করছে প্রশাসনকে। বিশেষ করে পুলিশের বেনজির আহমেদ, আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের ফিরিস্তির পর সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব প্রকাশ নিয়ে নড়েচড়ে বসেছেন অনেকে। বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। রিট করেছেন আইনজীবী সুবীর নন্দী দাস। মঙ্গলবার তিনি হাইকোর্টকে বলেন, এমপিদের সম্পদ বিবরণী প্রকাশে যদি বাধ্য করা যায় তাহলে জনগণের টাকায় যাদের বেতন হয় সেই কর্মকর্তাদের হিসাব কেন নেওয়া হবে না? বিষয়টি শুনে হাইকোর্ট সরকারি কর্মচারীদের সম্পদের ঘোষণা সহ হিসাব দাখিল মানতে কঠোরভাবে নির্দেশনা দেন। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন, যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। শুনানিতে আসে সরকারি কর্মচারীদের দুর্নীতির প্রসঙ্গ।
হাইকোর্ট বলেন, পার্শ্ববর্তী দেশেও সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে, কিন্তু বাংলাদেশে আইন থাকলেও কেন তা মানা হয় না, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। আগামী 3 মাসে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে সরকারকে, যেখানে উল্লেখ করতে হবে এই 3 মাসে কতজন সম্পদের হিসাব দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন। সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। বাংলাদেশে কোনো ট্রেন ঢুকবে না, ঢুকতে পারে না। চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমাদের সংবিধানের 145-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি। পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না। যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে, তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো। যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের, প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি। এবং রাজনৈতিক দলগুলো, বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না। রেল কানেকশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে, বিএনপি সরকারের আমলে, আগের আমলে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া। কিন্তু দেখেন, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটা রাষ্ট্রের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট, এটা হয় না। আপনি যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে করিডোর। করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন, কোনো ট্যাক্স, কোনো কিছু বাংলাদেশ পাবে না। এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। এবং বিনা পয়সায়, কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন, সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস, তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করদ রাজ্যগুলো সৃষ্টি করেছে, পরবর্তীতে দখল করেছে, সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে, সুই হয়ে ঢুকেছে, পরবর্তীতে ফাল হয়ে বেরিয়ে হয়েছে। গোয়া, দমন, দিউ, হায়দ্রাবাদ, সিকিম, এবার 7 সিস্টার্সে পূর্বাঞ্চলীয় অরুণাচল, আসাম, এগুলো তো ভারতের অংশ ছিল না। বিভিন্ন ছলনায়, বিভিন্ন চুক্তি, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই, সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, চুক্তি করছেন, তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, বন্ধক আপনি দিয়েছেন কিনা, কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন। দিয়েছেন কি দেননি, জাতির সামনে এটা পরিষ্কার করুন। এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি। কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। আপনি ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার এই যে মানসিকতা, ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে, সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই, এটা আমরা কি করে বুঝবো? আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। অন্যায্য চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের দাসখত দিয়ে আসা হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি, যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে আছেন, তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছে। স্ক্রিনে আপনারা আরেকটি ভিডিও ক্লিপ দেখেছেন আমাদের বেনজির সাহেবের। তো বেনজির সাহেবকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে, ওনাকে কিন্তু কেউ ধরে আনতে পারবে না বিদেশ থেকে। উনি যে বিদেশে যে গা টাকা দিছে এবং হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে পাচার করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলাদেশে তার বলতে কোনো টাকা নেই,
লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে লাপাত্তা হয়েছে। তো তাকে ধরে আনার জন্য এবং এই দেশে বিচার করার জন্য অনেক পাইতারা করতেছে দুদকের কমিশনার। প্রিয় দর্শক, আমাদের ব্যারিস্টার সুমন ভাই উনি এক প্রকারের হয়তোবা ভয় পেয়ে গেছে, কারণ ওনাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে উনি কিন্তু মানসিক হিসাবে অনেকটা ভেঙে পড়েছে। দর্শক, এই ভিডিওতে সেটাই বোঝা যাচ্ছে, আপনাদেরকে সে ভিডিও ক্লিপটা দেখাবো। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের ব্যারিস্টার সুমন ভাই আরো একটি ভিডিও ক্লিপ আছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে হয়তো বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই মানসিক অবস্থায় ভালো নেই এবং তাকে যে উস্কাচ্ছে, অর্থাৎ কিছু কিছু লোকে সাপের লেজে পাড়া দিলে যেরকম ফুস করে ওঠে, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু গরমের ফুস করে উঠবে এবং অলরেডি দুর্নীতিবাজদেরকে বাচ্চা বাচ্চা কিভাবে আইনের আওতায় আনতেছে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। এই এমপি হওয়া কি মাল বানানোর কাম? আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব মুখর, আপনারা আসতে পারেন, দাওয়াত রইল সবার। আর উৎসব কাকে বলে, গণজাগরণ কাকে বলে, এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে, এটা সোনারঘাট মাধবপুরে আসলে আপনি পাবেন। নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না, আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন। মিথ্যা আমি বলছি না, আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন উনার সম্পদ বাড়ছে 48 গুণ, উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা বলি। উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমার শ্বশুর বাড়ির থেকে আনছি, অথবা আমারে কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে, বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিছে, বলবেন না উনি এইগুলা কিছু বলেন না, বলেন আমি মিথ্যা বলি। আরে ভাই, তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। শুনেন, যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা, সত্য নয়। আর আমি এই টাইপের মানুষও না। শুনেন, আর যাই করেন অ্যাটলিস্ট একটা শ্রদ্ধাবোধ তো থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে 2 নাম্বার না। প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে, কিন্তু যেদিন থেকে দেখছি উনি 48 গুণ জমা বাইরা 318 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে। উনি এমপিও হিসাবে শুরু করছিলেন 6 লাখ টাকা দিয়া। তো এই এমপি হওয়া কি মাল বানানোর কাম? এমপি হওয়া হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না। আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি। আর আপনারা এইগুলা ধরেন, আপনারা সাংবাদিক যারা, তারাও এইসব কথা বলেন, কারণ এমপি হওয়া কি মাল বানানোর জায়গা নাকি? এটা 5.5 লক্ষ 8 লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে। এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার, নাইলে নৌকা সুরক্ষিত থাকবে না। থ্যাংক ইউ। ভাই, একটা প্রশ্ন, বাহুবল থেকে জুতা চোর আশা নিয়ে মন্তব্য করা আপনার প্রতি বাহুবলবাসী ক্ষিপ্ত, এমন মন্তব্যের কারণ কি? ভাই, আমি এটা বাহুবলবাসীর কাছে আমি পরিষ্কার করছি। আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে। আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই, প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে। কারণ কি? কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে। আমি বলছি আমি এমপি হইলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চোর আছে সবার সাথে বসে, ভাই তোমার কি করলে ভালো হয়, প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব। তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার জুতা চোর যারা, তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায়, দেখা যায়, তখন আমার এলাকার এরা তো মালয়েশিয়া চলে গেল। তখন আমি বলছিলাম অন্য এলাকার চোররা তো তখন চলে আসবে। এর মধ্যে বাহুবল তো আমার পাশে, এর বাহুবলের জুতা চোর যারা করে এরাও চলে আসে কিনা, এটা একটা মজা করে আমি বলছিলাম। আচ্ছা ভাই, বাহুবলের লোকজন যে চেতছে আমারে বলেন, পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা চোর নাই? সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় করে জুতা নিয়ে যাচ্ছে। কথাটা বুঝছেন? এটা আমি তাদের কাছে, যদি তারা এরপরও কষ্ট পেয়ে থাকে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ভাই আপনি বুঝে কষ্ট পান। কারণ হচ্ছে গিয়ে সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয়, নাহলে আপনি আগাইতে পারবেন না। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।